দেখা যেত কোচিংয়ের পরীক্ষাতে আমি খুব একটা আশানুরূপ রেজাল্ট করতে পারতাম না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বেলাতেই মেডিকেলে হচ্ছে 200 স্কোর করে দেয়। যে সিরিয়াল আমার এখন পর্যন্ত মনে আছে যেটা যে 153 পর্যন্ত একটা সিরিয়াল গেছে, আমার সিরিয়াল ছিল 156। থার্মোনের বুদ্ধি ছিল এখানে মার্ক করলো, আমার নাম্বারটা দিল, আমার নামে একটা মার্ক করলো। আমার তখন থেকে এটা মনে মনে বসে যে আমার এখানে হইতে পারে, এখানে হইতে পারে। এবং আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষায় 7ম স্থান অধিকার করি। আম্মুর স্বপ্নগুলাই পূরণ করার চেষ্টা করি, যে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, পড়তেছি। আম্মুর ইচ্ছা যে একটা ভালো চাকরি করব, যেন সে খুবই ভালো বলতে পারে যেন আশপাশের মানুষ, সে চেষ্টাও আছে। বা সবাই দেখা যেত যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো বাদ দিয়ে সে ফোনে গেমে আসক্ত। বা কিন্তু এইগুলার থেকে আমার মনে হয় যে একটা কেমন অন্যরকম একটা জেনারেশন তৈরি হচ্ছে। এইগুলোর জন্য হয়তো করোনা একটা দায়ী হতে পারে, কিংবা আমাদের ফোন চলে আসা। আমাদের বাবা মায়েরা খুব সহজেই দেখা যায় যখন ক্লাস 3-4, আমারই বোনরা আছে কিছু 3-4-এ পড়ে, এত সুন্দর ওরা পিসি চালাইতে পারে। আমি অবাক হয়ে যাই যে ক্লাস 3-তে তো আমি পিসি কি তাই বুঝতাম না। সেখানকার টিচাররাও খুবই টেক কেয়ার করতেন। তো এরপরে ইসলামিয়া কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পাশ করি। এটার গল্পটা একটা ট্র্যাজেডির মতো। মানে আমি সত্যি কথা বলতে ইন্টার লাইফে খুব ভালো মতো যে পড়াশোনাটা করা উচিত একজন স্টুডেন্টের, সেটা করে উঠতে পারিনি। যেটা স্বাভাবিকভাবে দেখা যায় যে আমাদের দেশে যেটা আর কি দেখা যায় যে একটা স্কুল লেভেল থেকে যখন হচ্ছে কলেজ লাইফে যায়, ছেলেমেয়েরা একটু বাসার থেকে স্বাধীন হওয়া শুরু করে, যে একটু বাসার যে বাইন্ডিংসটা অনেক কমে যায়। এইটা আমার জন্য খুব মানে একটা নেগেটিভ হয়ে এসে দাঁড়িয়েছে। কারণ আমার আম্মু আমার ক্লাস সেই নার্সারি থেকে শুরু করে এসএসসি পর্যন্ত আমি কোনোদিন আমার স্কুলের বেতন আমি নিজে দিই নাই। আমার আম্মু সবসময় যে নিয়ে গেছে কোথায় পড়বো, কোন স্যারের কাছে, সব কিছুর বেতন সব কিছু দিয়ে প্রথম যে ইন্টারমিডিয়েট। আসসালামু আলাইকুম, আমি এস এম মাহফুজুর রহমান রাকিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছি। বর্তমানে স্নাতকোত্তর শ্রেণীতে পড়াশোনা করছি। আমার বাসা কুষ্টিয়া। আমার একদম ছোটবেলার মানে কথাই মনে আছে। আমি একদম যখন আমার বয়স 4 কি 5 বছর, তখন আমি পড়াশোনা করেছি কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয়ে। তো ওইখানকারই একজন টিচার নজরুল স্যার, উনি মারা গেছেন। তো স্যারের কাছে আমার প্রথম হাতে খড়ি মানে অ আ ক খ শেখা একদম নজরুল স্যারের কাছে। তো তার কাছেই আমার মোটামুটি সব কিছু শেখা। জীবনের প্রথম পর্যায়ে যে শিক্ষা, প্রাথমিক শিক্ষা নজরুল স্যার আমাকে দিয়েছিলেন। এবং আমি পড়েছি মিশন প্রাথমিক বিদ্যালয়ে। তো এই স্কুল সম্পর্কে যদি একটু বলি, তো স্কুলটা খুবই মানে এত অমায়িক টিচার ম্যামদের নিয়ে ছিল, যারা সকল ক্ষেত্রেই আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন। মানে ছোট বয়সে আর কি যে সাপোর্টগুলো দেওয়া যায়, যে আমাদেরকে গান শেখানো কিংবা আমাদেরকে আবৃত্তি শেখানো, মানে একাডেমিক কারিকুলামের পাশাপাশি একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকেও আমাদেরকে ওনারা অনেক বেশি সহায়তা করেছেন। তো সেখান থেকে আমার গান শেখা বা আবৃত্তি করা, অভিনয় করা, এই বিষয়গুলোর আগ্রহ আমার প্রাথমিক লাইফে। প্রথম আমি হোঁচট খাই ছাত্র অবস্থায়। সবারই একটা আশা থাকে যে সবাই তার নিজ নিজ জেলা স্কুলগুলোতে পড়াশোনা করবে। তো আমার জেলা স্কুলে আর কি চান্স হয় না। এবং পুলিশ লাইনেও পরীক্ষা দিয়েছি, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, সেখানেও হয়নি। এখন আমি তাহলে করব কি? তো আমার ওই নজরুল স্যারেরই একজন ভাই, উনি কুষ্টিয়াতে সবেমাত্র হচ্ছে একটা প্রাইভেট স্কুল খুলেছিলেন। স্কুলটা হচ্ছে স্কুল অফ লরিয়ার্স ইন্টারন্যাশনাল। ওইখানকার প্রিন্সিপাল আব্দুর রহমান খান স্যার। তো খান স্যারের সাথে আমি একদিন দেখা করি, আমার আম্মু সাথে করে নিয়ে গেছিলেন। তো স্যার আমার সকল কিছু শুনে তিনি আমাকে তখনই ভর্তি করে নেন। এবং আমি ছিলাম ওই স্কুল অফ লরিয়ার্স ইন্টারন্যাশনালের দ্বিতীয় ব্যাচের একজন ছাত্র। তো দেখা যেত যে স্কুলটা যেহেতু প্রথম চালু হয়েছে, স্কুলের সকল কিছু আমি করছি। মানে স্কুলের প্রত্যেকটা বছর বিভিন্ন প্রোগ্রাম, স্পোর্টস ডে কিংবা কালচারাল ডে, সব কিছুতেই আমার পার্টিসিপেশন থাকতো সবসময়। আগে আমি লিড দিতাম কিংবা হচ্ছে কোঅর্ডিনেটরের কাজ করতাম একদম ছোট থেকেই, ক্লাস 6-7 থেকেই। শিক্ষা জীবনে হচ্ছে খান স্যারের অবদানও মানে অনেক। মানে স্যার আমাকে যেভাবে মোটিভেট করছে যে তোমার জেলা স্কুলে হয়নি তো কি হয়েছে, তুমি অনেক ভালো ছাত্র, তোমার চাইলেই তুমি পড়াশোনা আরও অনেক ভালো করতে পারবা। তো ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি স্কুল অফ লরিয়ার্স ইন্টারন্যাশনালে পড়াশোনা করেছি। এবং কুষ্টিয়ার মধ্যে প্রথম দিককার প্রাইভেট স্কুলের মধ্যে স্কুল অফ লরিয়ার্স ইন্টারন্যাশনাল একটা অন্যতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। এবং যা বর্তমানে
প্রায় 2000-এর উপর শিক্ষার্থী নিয়ে এখন স্কুল পরিচালনা চলছে আর কি। মানে কুষ্টিয়া শহরে এখন অনেক নামকরা একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে স্কুল অফ লরিয়ার্স ইন্টারন্যাশনাল। তো ওইখানে আমি 6 থেকে 10 পর্যন্ত পড়াশোনা শেষ করেছি। আর এরপরেও আর কি হোঁচট খেতেই থাকি। এসএসসিতেও আমার আমার সব বন্ধুদের জিপিএ 5 আসে, কিন্তু আমার জিপিএ 5 আসছে কিন্তু গোল্ডেন আসে নাই। এখন গোল্ডেন আসার ফলে কি হলো, গোল্ডেন আসার ফলে আমাদের সময় থেকে কুষ্টিয়া সরকারি কলেজ মানে জেলা শহরের সকলের তো আশা থাকে যে সরকারি স্কুল বা সরকারি কলেজে পড়াশোনা করার। তো আমার গোল্ডেন আসে নাই, আমার ইংরেজি এবং সমাজবিজ্ঞানে A+ মিস। যার ফলে কি হলো, আমার সরকারি কলেজে ওয়েটিংয়ে চলে আসলো 2টা মিস হওয়ার কারণে। যে সরি, আমার ইংরেজিতে শুধু মিস ছিল, যাদের ইংরেজিতে মিস ছিল তাদের ওয়েটিং আসছে প্রায় 200-র উপরে। কিন্তু যারা বাংলা কিংবা সমাজ এরকম 1-2টা সাবজেক্টে মিস করছে তারা দেখা গেছে যে সরকারি কলেজে হয়ে গেছে। এখন তো অনেক টেনশন যে কই ভর্তি হবো। মানে কুষ্টিয়ার মধ্যে তখন সরকারি কলেজটাই সবাই পড়াশোনা করছে, আমার বড় ভাইয়া, আমার আব্বু আম্মু তারাও সরকারি কলেজ থেকে পড়ছে, আমার হলো না। এখন পরে সিদ্ধান্ত নিলাম যে কুষ্টিয়ার মধ্যেই থাকবো, আমি আর দূরে কোথাও যাব না, কুষ্টিয়ায় থেকে ভালো করে পড়াশোনা করব। তো কুষ্টিয়া ইসলামিয়া কলেজ, সেখানে ভর্তি হয়। এবং এটাও একটা মজার ব্যাপার ছিল আমাদের ওই সময়টার জন্য। কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছোট করবো না, সেখানকার শিক্ষকরা খুবই ভালো, খুবই ভালো। মানে তারা একদম নিজেদের ছেলেমেয়ের মতো তারা টেক কেয়ারটা করে। কিন্তু দেখা যেত যে ওই কুষ্টিয়া ইসলামিয়া কলেজে একটু ভালো যারা স্কুল লেভেলে যারা ভালো স্টুডেন্ট ছিল তারা তেমন একটা ভর্তি হতো না। আমরাই প্রথম ব্যাচ যারা প্রায় এসএসসিতে A+ পাওয়া 90 জনের উপর স্টুডেন্ট আমরা ইসলামিয়া কলেজে ভর্তি হই। এবং আমাদের এই ব্যাচটাকে নিয়ে ইসলামিয়া কলেজের সকল টিচারদেরই অনেক বড় একটা ড্রিম ছিল যে আমাদের ব্যাচ থেকে ইসলামিয়া কলেজের যে রেপুটেশন বা সব কিছুর একটা পরিবর্তন আসবে। এবং আমরা চেষ্টাও করেছি। আমাদের ব্যাচ থেকে প্রায়ই ইসলামিয়া কলেজের হিস্ট্রিতে কিনা আমি সঠিক বলতে পারবো না, তবে মানে রিসেন্ট টাইমের হিস্ট্রিগুলোতে শেষ সময় যে আমরা 15-16 জন হচ্ছে এইচএসসিতে গোল্ডেন A+ পেয়েছিল ইসলামিয়া কলেজ থেকে। এবং আমরা প্রথম ইসলামিয়া কলেজ থেকে যে জাতীয় বিজ্ঞান উৎসব কলেজ লেভেল থেকে আমরা জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে গিয়েছি, এটা আমাদের কলেজ লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। তো ছেড়ে দিল, আমি তো একটু প্রথম ঘুরে বেড়ানো শুরু করলাম। এই সাইকেল নিয়ে চলে যাচ্ছি, ওইদিকে চলে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, কোচিংয়ে যাই না, তারপরে হচ্ছে স্যারদের কাছে প্রাইভেট পড়ি না। তো দেখা যায় যে আমার আর কি যে ছেলে, আমি এসএসসিতে জিপিএ 5 পেয়েছি এবং সম্পূর্ণ নিজের যোগ্যতা। আমি এটা খুব গর্ব করে বলি আমার শিক্ষা জীবনে যে আমি এসএসসিতে আমি একটা সিঙ্গেল ওয়ার্ডও আমি কারো কাছ থেকে দেখে লিখি নাই বা কারো কাছ থেকে একটা এমসিকিউ শুনি নাই। আমি যা পারছি সেটা আমার টোটালি নিজের যোগ্যতা। আমি ইংলিশে দুর্বল, সেই ইংলিশে আমার A+ মিস হয়ে গেছে এবং জানতাম যে ইংলিশে A+ মিস হবে। তো যার ফলে ইন্টারমিডিয়েট লাইফে খুবই একটা ভালো রেজাল্ট হলো না। আমার এইচএসসি রেজাল্ট আসছিল 4.17। তখনও তো রেজাল্ট হয়নি, খুব ইচ্ছা ছিল যে মেডিকেলে পড়ব। আমি সবার দেখা দেখি ঢাকাতে আসলাম, কোচিংয়ে ভর্তি হলাম। ওই সময়টা আমার জন্য একটা আমার লাইফের টার্নিং পয়েন্টটা আমি এই অ্যাডমিশন টাইমটাকে বলি আর কি। তো অ্যাডমিশন টাইমে যেটা হয়েছে, আমি আমার হারানো আত্মবিশ্বাসটা খুঁজে পেয়েছি। এটা ব্যাপারটা এরকম, মানে গর্ব বা অহংকার করছি না, আমি দেখা যেত মানে নিজে পড়ে নিজে বুঝতাম। মানে টিচারদের কাছে যেহেতু পড়ি নাই, এখন পরীক্ষার সময় তোমাকে কেউ আলাদাভাবে পড়াবে না। ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে, যেহেতু পড়াশোনা করি নাই, কারণ পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে, একটা ভালো নাম্বার তুলতে হবে, আমি নিজে নিজে পড়ছি। আমি নিজে নিজে এত ভালো পড়ছি যে দেখা গেছে যে ফিজিক্সে আমি সাবজেক্টিভের জন্য আমি 2টা অধ্যায় পড়েছি এবং 2টা অধ্যায় থেকেই কোশ্চিন আসছে এবং আমি 2টা কোশ্চিনে অ্যান্সার করছি ফিজিক্সে। যার ফলে হলো কি, আমি পেয়েছি 40-এ 20, কিন্তু এটা আমার কাছে 20-এ 20, কারণ আমি 2টা অধ্যায় পড়ে আসছি। জাস্ট আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আগে 4 দিন ছুটি ছিল। তো এই 4 দিনে আমি 2টা অধ্যায় শেষ করছি এবং যা যা পড়া দরকার ছিল, টেস্ট পেপার, গাইড, সব কিছু আমি প্রত্যেকটা ম্যাথ করে 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 বুঝছি, দিয়ে আর কি কোনো মতে পাশ করছি। ইচ্ছা ছিল যেহেতু মেডিকেলে পড়ার, তাই হচ্ছে মেডিকেলের কোচিংয়ে ভর্তি হলাম। প্রথম যখন আমি কোচিংয়ে ক্লাস করতে আসি তখন হচ্ছে যে দেখা যায় যে অনেক প্রথম আসছি ঢাকা শহরে, এর আগে তো আসছি 1-2 দিনের জন্য, কিন্তু এই তো প্রথম থাকতে হবে। আমার বাসা থেকে বের হয়ে আসা প্রথম, থাকতে যে প্রথম রোজার মধ্যে আসি এবং খুবই কষ্ট। রোজার মধ্যে তো কখনো ঢাকায় থেকে অভ্যস্ত না, ঢাকার পরিবেশ সম্পর্কে জানি না। দেখা যেত কোচিংয়ের পরীক্ষাতে আমি খুব একটা আশানুরূপ রেজাল্ট করতে পারতাম না। এরপরে ঈদের পরে ঈদে বাসায় গেলাম এবং ঠিক করলাম যে
যা হবার তো হইছেই, একটা লাস্ট ট্রাই করি, যেহেতু আমার মধ্যে এই কনফিডেন্ট আমি পেয়েছি যে ইন্টারমিডিয়েট যে নিজে নিজে পড়ে যে আমি একটা রেজাল্ট করতে পেরেছি, এই কনফিডেন্ট আমার মধ্যে ছিল। তো আমি এই অ্যাডমিশন টাইমটাতে 3 মাস মেডিকেলের জন্য একদম মানে ডাই হার্ড প্রিপারেশন নিয়েছিলাম। মানে আমার মুখস্থ বিদ্যা একটু ভালো, তো দেখা যেত যে আমার বিশেষ করে কেমিস্ট্রি বায়োলজিতে মানে আমার প্রতিটা অধ্যায় একদম মানে ঠোঁটস্থ হয়ে গেছিল এরকম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বেলাতেই মেডিকেলে হচ্ছে 200 স্কোর করে দেয়, যার ফলে আমার স্কোর দেখা যায় যে 20 আগেই নাই। আর আমি তো আবার হতাশ যে এবার তাহলে কী করবো, আর তো কোনো অপশন নাই। তখনই হঠাৎ করে ডিসিশন নিলাম যে না, আমি যেহেতু একটু আর্ট কালচার ছোটোবেলা থেকে করে আসছি, আমি গান শিখছি ক্লাস 2 থেকে, তারপরে হচ্ছে আমি শিশু একাডেমি, কুষ্টিয়া শিশু একাডেমি, তারপর কুষ্টিয়া শিল্পকলা একাডেমি এবং কুষ্টিয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, আমি এই সকল সংগঠনই করে এসেছি। তো মনে হলো যে আমি যেহেতু আর্ট কালচার পড়ি, এবং তখনই আমি হচ্ছে এই ধরনের সাবজেক্ট ড্রামাটিক্স, মিউজিক, তারপর হচ্ছে চারুকলা, ফ্যাশন ডিজাইনিং, এই সাবজেক্টগুলো সম্পর্কে প্রথম পরিচিত হই, এবং ভেবে দেখি যে এখানে একটু ট্রাই করে দেখতে পারি। আমি জানি না ফিউচারে কি হবে, ইন ফিউচার তখনও ভাবি নাই, যেহেতু পাবলিকে পড়ার একটা ইচ্ছা ছিল যে তাহলে কেন এই সাবজেক্ট না, আমার যেহেতু আছে ট্যালেন্ট বা যেহেতু পারি, তো সেই ভাবনা থেকে আমি হচ্ছে পরীক্ষা দিয়েছি প্রথমবার আসলে কোথাও হয় নাই, সব জায়গা থেকে খুবই অল্প কারণে আমার মিস হয়ে গেছে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সিরিয়াল আমার এখন পর্যন্ত মনে আছে, যেটা যে 153 পর্যন্ত একটা সিরিয়াল গেছে, আমার সিরিয়াল ছিল 156, মানে 3টা সিরিয়াল গেলে আমি হয়তো এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতাম। তো এইরকম, তো প্রথমে ফার্স্ট টাইমে কোথাওই হয় নাই, এরপরে সেকেন্ড টাইমে পড়াশোনা করি নাই, সেকেন্ড টাইমে একদমই খালি একদমই মানে এই দিককার, মানে আমি যদি গান বাজনা এগুলো পারি, একদম এই কেন্দ্রিক পড়াশোনা শুরু করি, কিভাবে C1 যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়, তারপরে রিটেন হয়, এগুলার পড়াশোনা শুরু করি, এবং আলটিমেটলি সেকেন্ড টাইমে এসে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে আমার চান্স হয়। এটার ভাইবাটাও যদি শেয়ার করব। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভাইবা দিতে আসাটা একটা অদ্ভুত রকমের ঘটনা। আমি এই ডিপার্টমেন্ট সম্পর্কে খুব বেশি জানতাম না, ইভেন এখানে যে অনেক কর্মশালা হয় এগুলোও জানতাম না। আমি ভাইবা দিতে আসছি একদম ফর্মাল গেটআপে, একদম শার্ট প্যান্ট সুটেড বুটেড হয়ে, মনে হচ্ছে যে আমি IB এর ভাইবা দিতে আসছি। এসে দেখি একজন নাচের কস্টিউম পরা একজন অভিনেতা সেজে আসছে, কিংবা কেউ একজন হচ্ছে চার্লি চ্যাপলিন সেজে আসছে, এবং আমি জাস্ট অবাক। আমি ভাবলাম যে যাহ গেল, আমার এখানেও আর হবে না। আমি তবুও পরীক্ষা দিলাম, এবং যখন ভাইবা বোর্ডে ঢুকলাম তখন আমার কাছে মাত্র 1 লাইন গানই শুনছে। জাস্ট আমি গান গেয়েছি, আজি যত তারা তব আকাশ, এই লাইনটুকু শুধু গেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং সাথে সাথে স্যাররা আমাকে সামনে ডাকছেন, এবং সামনে ডাকার পর হচ্ছে অনেক কথা বললেন স্যাররা, যে আমার ফ্যামিলির মেম্বাররা কি করেন, ভাইয়া কি করেন, সংসার কিভাবে চলে, সব কিছু ইন ডিটেলস তারা শুনছেন। এবং আমাদের একটা ফর্ম পূরণ করতে হয়, সেখানে ফর্মে অনেক কিছু লিখতে হয়। তো আমি সবই লিখেছিলাম, খালি লিখিনি হচ্ছে উদীচী করি। তো উদীচীতে আমি জেলা পর্যায়ে হচ্ছে গণসঙ্গীতে প্রথম হয়েছিলাম, সেই সার্টিফিকেটটা আনছিলাম আমি সাথে। তখন আমার স্যার বলছিলেন তুমি কি উদীচী করো? আমি বললাম জি স্যার, আমি উদীচী করি। তুমি ফর্মে লেখো নাই কেন? আমি ফর্মে লিখতে বললাম, আমি লিখলাম, বলে যে উদীচী বানান ঠিক আছে কিনা? আমি বললাম জি স্যার, অবশ্যই বানান ঠিক আছে, কনফিডেন্টলি বলছি। এবং আমার তখন মনে হয়েছে যে আমার খেয়াল হলো স্যার মনে হয় উদীচীর এখানে মার্ক করলো, আমার নাম্বারটা দিল, আমার নামে একটা মার্ক করলো। আমার তখন থেকে এটা মনে মনে বলছে যে আমার এখানে হইতে পারে। এবং আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষায় 7ম স্থান অধিকার করি, এবং তারপরে এখানে ভর্তি হই। তারপরে তো এখনও এই যে 4 বছরের অনার্স 6 বছরে শেষ করলাম। সব কিছু মিলাই আর কি স্নাতক সবেমাত্র শেষ করেছি, স্নাতকোত্তর শুরু করেছি। এই হচ্ছে আমার টোটাল শিক্ষা জীবনের একটা জার্নি। অনেক কিছু হয়তো মিসিং গেছে। বন্ধুদের কথা বলতে গেলে আসলে মানে আমি খুব একা চলতে পছন্দ করি। মানে আমি পরিচিত ফেস, মানে কুষ্টিয়া শহরে আমি অনেক পরিচিত, আমার ব্যাচমেট থেকে শুরু করে বা ইমিডিয়েট জুনিয়র বা ইমিডিয়েট সিনিয়র, এই 3 ব্যাচে আমার পরিচিতি আছে, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল বা ফ্রেন্ড খুবই কম। মানে আমি সবসময় দেখা যেত যে একাই ঘুরতাম, একাই কোচিংয়ে যেতাম, একাই আসতাম। এমনিতে যদি বলতে চাই যে ক্লাস 6 থেকে, বিশেষ করে 6-এর কথা বলবো, 1 থেকে 5 পর্যন্ত যারা ছিল সবাই আমরা বাচ্চা, তখন আর ওই স্মৃতিটা নয়, তখন দুষ্টামির স্মৃতি, যে কে কারে ল্যাং মেরে ফেলে দিচ্ছি, কে কার সাথে মারামারি করছি, কে কার টিফিন খেয়ে ফেলছি, এই ধরনের স্মৃতি হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত।
থেকে 12 পর্যন্ত আমার একটা বন্ধু, ওর নাম অবশ্যই মেনশন করতে হয়, ওর নাম হচ্ছে এহসানুল হক রানা। ওর কুষ্টিয়াতেই আছে, এখনো পড়াশোনা করছে, শেষ হয় নাই। ওর সাথে আমার একটা মানে একটা কম্পিটিশন হতো, মানে দেখা যেত আমরা হয় ও ফার্স্ট হচ্ছে, নয়তো সেকেন্ড সেমিস্টারে আমি ফার্স্ট হচ্ছি, আবার থার্ড সেমিস্টারে দেখা যাচ্ছে ও ফার্স্ট হচ্ছে। তো ওর সাথে এইরকম একটা কম্পিটিশনের জায়গা ছিল। কিন্তু আমার খুবই ভালো বন্ধু, মানে কম্পিটিশনটা কখনো আমাদের মধ্যে বৈরী ভাবাপন্ন তৈরি করে নাই। আমাদের বন্ধুত্বটা এখনো আছে, এখনো কুষ্টিয়া গেলে পরে যোগাযোগ হয়। এই একজনের কথা বলতে হয়। তারপরে আমাদের ক্লাস 7-এ থাকতে, আমাদের যেহেতু প্রাইভেট স্কুল তো যে কোনো সময়েই ভর্তি হওয়া যেত, আর যেহেতু নতুন স্কুল, আমাদের একটা বান্ধবী ভর্তি হয়, ওর নাম ছিল হচ্ছে ফারিহা তাসনিম। ওর কথাও বলতে হয়, ও অনেক মানে হেল্পফুল ছিল, মানে যে কোনো বিষয়ে ওর সাথে অনেক ডিসকাস করা যেত। তারপরে পড়াশোনার বিষয়ে ও মানে কোন টিচারের কাছে পড়বো বা কোথায় পড়া উচিত বা কি করব, সায়েন্স নিব কি না, না কমার্স নিব, এই ধরনের নানান কথাবার্তা ওর সাথে হতো। ও একজন ভালো বান্ধবী ছিল আমার। এরকম দুই তিনজন ছিল। আর কলেজ লাইফে এসে, কলেজ লাইফে তো মানে বিভিন্ন জায়গা থেকে সবাই আসে, তো তো সেই অর্থে আসলে ওই রকম ক্লোজ সম্পর্ক গড়ে ওঠে নাই আমার। আমি কলেজ লাইফের পড়াশোনাটা নিজেই করেছি। তবে আমার মোটামুটি বন্ধু গড়ে ওঠে, মানে আমার বন্ধু হয়ে ওঠে মোটামুটি অ্যাডমিশন টাইমে। আমরা যেই 5 জন ঢাকাতে একসাথে কোচিং করতে আসি, সেই 5 জন, তাজ, ও হচ্ছে বুটেক্সে পড়াশোনা শেষ করে এখন হচ্ছে জব করছে, ইপিলিয়ন গ্রুপে আছে। সাকিব, ও মেরিন ইঞ্জিনিয়ার, এখন জাহাজে আছে। রিসেন্টলি দক্ষিণ চীন সাগরেও একটা ঘুরে আসছে, ভিডিও দেখলাম। আর এক ফ্রেন্ড হচ্ছে সৈকত, ও হচ্ছে একটা গার্মেন্টস কোম্পানিতে হচ্ছে আইটি অফিসার হিসেবে আছে। খালি একজন আমাদের থেকে আবার একটু কাট হয়ে গেছে, ওর নাম ছিল জেমস, ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, কিন্তু ওর সাথে এখন আর সেই সম্পর্কটা নাই। তো আমি, সাকিব, তাজ আর সৈকত আমরা এখনো খুবই ভালো বন্ধু। এবং এদের একটা প্রেরণা আমার এই ভার্সিটিতে ভর্তি হওয়া একটা বিষয় ছিল। আমরা 4 জন একসাথে কোচিং করেছিলাম, ওদের ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে। তাজ এইচএসসিতে গোল্ডেন A+। এইটাও একটু শেয়ার করি একটা ঘটনা, আমার এইচএসসি রেজাল্টের দিন, মানে এইচএসসি রেজাল্টের দিনের ঘটনাটা একটু শেয়ার করতে চাই। তখন হচ্ছে অ্যাডমিশন কোচিং করতে ঢাকাতে আছি। রেজাল্ট দিবে হচ্ছে সকাল 11টায়। আমরা আগের দিন সন্ধ্যা থেকে পড়াশোনা বন্ধ, যে আমরা আর পড়াশোনা করব না, কি করব, তাস খেলবো। আর আমরা তাস খেলা শুরু করেছি সন্ধ্যা 6টা থেকে। তাস খেলতেছি। 12টা বেজে গেছে, খাওয়া দাওয়া করে আবারও খেলছি। খেলে এবার ঘুমাইতে গেছি, ঘুম থেকে উঠছি হয়তো 8টা 9টার দিকে। আমরা তখনও তাস খেলছি, ঘুম থেকে উঠে তাস খেলতে বসছি। এরকম 2 দান বা 3 দান খেলার পরে হঠাৎ করে ফোন বের করে দেখি যে এইচএসসি রেজাল্ট দিয়েছে। এইচএসসি রেজাল্ট ফার্স্টে হচ্ছে আমারটাই দেখলাম, দেখি যে 4.17। আমার তো মাথায় হাত, আমি জাস্ট ফোনটা ফেলে দিয়ে আমি জাস্ট পিছনে এরকম করে এলাই দিলাম আমার মাথাটা, আমি শেষ, আর নাই। তারপরে সাকিব আমার বন্ধু, ওর অল্পের জন্য ওর হচ্ছে 4টা সাবজেক্টে মিস। তো এইচএসসি তো 3টা সাবজেক্টে মিস হলে পারে হচ্ছে A+ থাকতো। ওর আইসিটিতে আসছে 79, মানে 80 পেলে A+, ওর পেয়েছে 79। যার ফলে হলো ও কাঠ টাট ফেলে দিয়ে আমাদের ওই বাসাটা বারান্দা ছিল, সেই বারান্দায় যে দরজা আটকায় বন্ধ করে বসে থাকলো। এইবার সৈকত সেদিন ছিল না, কিন্তু তাজ হচ্ছে গোল্ডেন A+। কিন্তু ও এত ভালো, এত শান্তশিষ্ট, ও আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে ওর 2 বন্ধু রেজাল্ট খারাপ হয়েছে, সান্ত্বনা দিচ্ছে। কিন্তু জেমস আমাদের সামনে যখন ও A+ পাইলো, হঠাৎ করে নেচে উঠলো, এমন নাচ দিছে, আমার খালি মন চাচ্ছিল আমি ওকে মারতেছি না কেন, এখনো রাকিব তুই ওকে মারিস না কেন। আমার তো খুবই খারাপ লাগছে। তো কোনো না কোনো কারণে জেমসের সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয় এরপর থেকে, এবং জেমসের সাথে আমাদের আর কোনো যোগাযোগই নাই। আমরা কুষ্টিয়াতে গেলে এখন পর্যন্ত আমি, সাকিব, তাজ, সৈকতই একসাথে ঘোরাফেরা করি। তাজ, সাকিব আমার এই বিশ্ববিদ্যালয়ে পড়া বা পড়াশোনায় মোটিভেট করা, তাজ সাকিবদেরও একটা খুবই ভালো অবদান আছে। এবং ওরা সবসময়, তাজ, সাকিব, সৈকত আমার খুবই ভালো বন্ধু। মানে ওদের সাথে বন্ধুত্বটা এমন যে ক্যাম্পাসে এখন আছি, ওদের সাথে আমার কোনো যোগাযোগ নাই, কারণ সবাই চাকরিতে ঢুকে গেছে। সাকিব তো বললাম, ও মেরিন ইঞ্জিনিয়ার, জাহাজে থাকে, ওকে আজকে মেসেজ দিলে পারে কালকেও রিপ্লাই দেয় ও। আর তার একটা গার্মেন্টস কোম্পানি ইপিলিয়ন গ্রুপে চাকরি করে, সেখানে ওর প্রচুর প্রেশার, দেখা যায় যে শুক্রবারেও ফাঁকা থাকে না। কিন্তু ওই যে আবার সামনে ঈদ আসছে, আমরা ঈদে বাসায় যাব, ওই যে বাসায় গেলাম আবার একসাথে 4 জন, আবার ঈদ শেষ, সবাই যার যার কর্মক্ষেত্রে, আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে, আবার যোগাযোগ নাই, এই মেসেঞ্জারে কী রে কেমন আছিস এইটুকুই। তো এই 4 জন বন্ধুর কথা বলতেই হয়। এদের অবদান আমার শিক্ষা জীবনে একটা বড় ভূমিকা রাখছে, বিশেষ করে ইন্টারমিডিয়েটের পরবর্তী সময়ে। খারাপ লাগার মোমেন্ট প্রথম
আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম শিক্ষা জীবনে প্রথম খারাপ লাগা যে বৃত্তি পরীক্ষা ক্লাস 5-এর A+ পেলে পারে আমাদের মিশন স্কুল থেকে বৃত্তিতে পরীক্ষা দিতে আর কি অনুমতি দিত। আমি সেখানে সি গ্রেড পেয়েছিলাম, গ বিভাগ। আমি বাসায় আসলে আমার ভাইয়া সেদিন হচ্ছে আমাকে কাঠের স্কেল দিয়ে আমার পুরা পিঠে মারছে এবং পুরা পিঠটা একদম নীল হয়ে গেছে, নীল হয়ে কালো বর্ণ ধারণ করছে। তো সেটা একটা প্রথম ঘটনা যে এরকম মায়ের খেয়েছি, প্রথম মায়ের খাওয়া। আমি আমার আব্বু আম্মুর সব থেকে ছোট ছেলে এবং আমার আব্বু আম্মু কখনোই আমাকে কোনোদিন আমার গায়ে হাত দেয়া বা বকা দিয়ে এগুলো কখনোই করেনি। আমি সবসময় মার খেয়েছি আমার ভাইয়ার কাছে, কিন্তু সেই ভাইয়ের সাথেও এখন আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আগে ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত যে আলোচনা ভাইয়ের সাথে করতে পারতাম না, এখন সেই আলোচনা করি। আর হচ্ছে দ্বিতীয় যেটা দাগ কেটে যায় সেটা হচ্ছে বললেন না যে পার্সোনাল কোশ্চেন একটা, তো একটা সম্পর্ক ছিল আর কি ইন্টারমিডিয়েটে। আমার সম্পর্ক ছেদ হয় বা বিচ্ছেদ হয় হচ্ছে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আসলাম তার পরের দিন, মানে 21শে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি, 22শে অক্টোবর আমার বিচ্ছেদ, 23শে অক্টোবর আমি কাঁদতে কাঁদতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। তো এটা একটা মানে আমার লাইফের একটা মানে টার্নিং পয়েন্টও বলবো, কারণ সে এমন একটা কথা বলেছিল যে আমার খুবই গায়ে লেগে যাওয়ার মতো কথা। সেটা সব কিছু বাদ দিয়ে তারপরে আমি এখন স্ট্রং এই পজিশনটায় আসতে, এই দুইটা ঘটনা আর কি মনে আছে। তাছাড়া আমি খুবই বন্ধুবাৎসল, মানে আমার সাথে যারা মেশে আমি কখনো কারোর উপর রাগ করতে পারি না, কখনো কারোর সাথে আমার ঝগড়া ওইভাবে হয় না, বা ঝগড়া হলে পারেও দেখা যায় যে আমি সেটা তৎক্ষণাৎ থেকে মিটায় নিই, যে না কেন এটা ধরে রাখবো। তো এই দুটো দাগ আর কি মনে আছে। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী, তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, ছুটি পথের কাঁটা পায়ে দোলে, সাগর গিরি লঙ্ঘি। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের রঙ্গ, মোরা তারি রসের রঙ্গী। যিনি সকল কাজের কাজী। ধন্যবাদ। অবশ্যই আমার আম্মু, মানে আমার আব্বু হচ্ছে ব্যাংকে চাকরি করতেন। উনি হচ্ছে 2012 সালে অবসরপ্রাপ্ত হন, কিন্তু তার আব্বু হচ্ছে দেখা যেত খুলনা, যশোর এইগুলাতে পোস্টিং হতো তার, কিন্তু আমরা কুষ্টিয়াতেই থেকেছি। এবং ওই যে বললাম যে আমার ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমি 10 পর্যন্ত আমি আমার স্কুলের বেতনটা নিজে হাতে কখনো দিই নাই, কোনো স্যারদের বেতনও না, সবসময় আমার আম্মু আমাকে নিয়ে গেছে। এবং এই যে আমি গান শিখেছি, আমি এই যে এতগুলা সংগঠন করেছি, সব কিছুতে আমার আম্মুর অবদান অনেক। মানে আমার এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলোর পেছনে সব থেকে বড় ভূমিকা রাখছে আমার আম্মু। সে কখনো আমাকে বাধা দেয়নি যে ঠিক আছে তুমি গান শিখবা, আচ্ছা যাও, তুমি হচ্ছে বন্ধুসভা করবা, ঠিক আছে যাও, তুমি হচ্ছে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স করবা, ঠিক আছে যাও। তো এই যে সংগঠন, মানে একটা মানে আমার কাছে মনে হয় যে একজন স্টুডেন্টের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তার কিছু মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকা দরকার। সেটা যে তাকে গানই পারতে হবে এমন না, সে বিভিন্ন সংগঠন করতে পারে। এক একটা সংগঠন তাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে গড়ে তুলবে। কে হয়তো ভালো বক্তৃতা দিতে শিখবে, কে হয়তো ভালো একজন সংগঠক হয়ে উঠবে, এটা খুবই জরুরি। তো এই জিনিসটা আমি প্রায় স্কুল লেভেল থেকে পেয়েছি এবং এটার পেছনে সব থেকে বড় অবদান আমার আম্মুর স্বপ্নগুলাই পূরণ করার চেষ্টা করি। যে বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আম্মুর ইচ্ছা যেটা ভালো চাকরি করব, যেন সে খুবই ভালো বলতে পারে যেন আশপাশের মানুষ, সে চেষ্টাও আছে। বা এই যে গান শিখেছি, যেন ভবিষ্যতে ভালো একজন গানের শিল্পী হয়ে উঠতে পারি, যেন আমাকে টিভিতে দেখা যায়, এই ধরনের মানে তার একটা স্বপ্ন আছে। তো সেই স্বপ্নগুলো অবশ্যই পূরণ করার পথে চলছে, এখনো পূরণ হয় নাই। আমার আম্মুর অবদান আমার এই পর্যন্ত সব থেকে বেশি। শোটা অবশ্যই মানে খুবই দুর্দান্ত একটা আইডিয়া। আমি জানি না আমি এই শোয়ের মাধ্যমে কতটুকু নিজেকে উপস্থাপন করতে পেরেছি বা আমার কথা শুনে কতটুকু অন্যেরা উপকৃত হতে পারবে আমি জানি না। তবে এই শোটা
শোটা যেন আরও ভালোভাবে এগিয়ে যায়, সবার কাছে কাছে যেন পৌঁছায়, বিশেষ করে আমাদের যারা একাডেমিক সেকশনে মানে 9-10-এ এইরকম স্টুডেন্ট অবস্থায় আছে তাদের কাছে পৌঁছানোর জন্য একটু দাবি জানাচ্ছি। কেন দাবি জানাচ্ছি সেইটা সম্পর্কে যদি আমি একটু বলতে চাই, দেখা যাচ্ছে যে আমি রিসেন্টলি আমার কিছু ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম, মানে সবার মধ্যে একটা কেমন যেন মানে আমরা দেখতেছি যে মোটামুটি 2000 সালের পর যাদের জন্ম কেমন যেন একটু খাপছাড়া খাপছাড়া, মানে একটা, আর বিশেষ করে করোনার কারণে সবার হাতে ফোন, এই জিনিসটা এত বেশি আসছে যে সবাই দেখা যেত যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো বাদ দিয়ে সে ফোনে গেমে আসক্ত বা, কিন্তু এইগুলার থেকে আমার মনে হয় যে একটা কেমন অন্যরকম একটা জেনারেশন তৈরি হচ্ছে। যেমন আমি জাহাঙ্গীরনগরের উদাহরণ দিয়ে একটু বলতে চাই, জাহাঙ্গীরনগরে দেখা যেত যে আমরা 47 ব্যাচ 48 ব্যাচও পর্যন্ত দেখেছি যে একটা মানে অন্য রকমের বন্ডিং। আমরা যেমন এসে 41তম আবর্তনকে পেয়েছি, আমরা 41তম আবর্তনের সাথে অনেক কাজ করেছি, অনেক ভাইদের সাথে পরিচিত। এখন এসে মনে হয় যে যারা নতুন আসে, যে 51, 52, সামনে হয়তো 53 আসবে, তাদের সাথে আমাদের কেন যেন একটা ডিস্টেন্স, মানে আমরা এই ডিস্টেন্সটা বুঝতে পারি না। আমাদের কিন্তু 41 সাথে ডিস্টেন্স নাই, কিন্তু যারা জুনিয়র আসে, অনেক বেশি জুনিয়র, তাদের সাথে একটা ডিস্টেন্স। আমরা কিন্তু 41 সাথে নিজেরাই অ্যাপ্রোচ করে যে কথা বলতাম, কিন্তু তাদেরকে ডেকেও খুঁজে পাওয়া যায় না। এগুলোর জন্য হয়তো করোনা একটা দায়ী হতে পারে, কিংবা আমাদের ফোন চলে আসে। আমাদের বাবা মায়েরা খুব সহজেই দেখা যায় যখন ক্লাস 3-4, আমারই বোনরা আছে কিছু 3-4-এ পড়ে, এত সুন্দর ওরা ও পিসি চালাইতে পারে, আমি অবাক হয়ে যাই যে ক্লাস 3-তে তো আমি পিসি কি তাই বুঝতাম না। তো মনে হচ্ছে যে এই ধরনের আসক্তিগুলো যেন সবারই কমে আসে, যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বার আশা সবারই থাকে। তো এটার জন্য পড়াশোনাটা আসলে বেসিক লেভেলের পড়াশোনাটা আমার মনে হয় যে একদম প্রাইমারি থেকেই শুরু হয়। এই পড়াশোনাটা যেমন স্বাভাবিকভাবে চালিয়ে নিতে হবে, বেসিক স্কিলগুলো তৈরি করতে হবে, পাশাপাশি সংগঠন করা, গান শেখা, ছবি আঁকা, এগুলো যদি সবাই শেখে, এবং আমি মনে করি যে একটা ভালো জেনারেশন আমরা অদূর ভবিষ্যতে আরও দেখতে পারবো। এই শোয়ের মাধ্যমে এই বার্তাটাই দিতে চাই। এই শোয়ের যারা আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।